নজরে বার্তার ডিজিটাল পেজ থেকে আমি তদন্ত করছি। আমরা এখন পেয়ে গেছি পশ্চিমবাংলার সব প্রাক্তন সহসভাপতি এবং স্টেট কমিটি মেম্বার রাজকুমার বাবু। রাজকুমারবাবু কেমন আছে? ভালো আছে। সংসদীয় গণতন্ত্রে আজকে পশ্চিমবাংলার প্রতি আপনারা 12টা আসন পেলেন। কোথাও একটা গত লোকসভাতে আমরা দেখেছি 18টা আসন। কি বলবেন? দেখুন, নিশ্চয়ই কোথাও তো একটা গন্ডগোল হয়েছে, কারণ মোদিজি বা অমিত শাহজি এসে বলেছিলেন আমরা 30টা প্রায় পাবো। তো 30টা না হলেও আমরা প্রায় 24-25টা পাওয়া উচিত ছিল, কিন্তু সেই আসন সংখ্যা আমরা পাইনি। তো বুঝতে হবে আমাদের কোথাও খামতি ছিল। আমি একটা উদাহরণ দিতে পারি, কয়েকটা উদাহরণ। যেমন মেদিনীপুর সিটটায় দিলীপ ঘোষ জিতেছিলেন এবং উনি সভাপতি ছিলেন কেন্দ্রে। উনি যখন ওখান থেকে সরে গেলেন, উনি পুরোপুরি মেদিনীপুরে কনসেন্ট্রেট করেছিলেন এবং আমাদের কাছে খবর ছিল উনি লক্ষাধিক ভোটে জিতবেন। তো আমি জানি না কি কারণে ওনাকে সেই সিটটা না দিয়ে বর্ধমান দুর্গাপুরে ঠেলেন। তার ফলে আমরা মেদিনীপুর সিটটা হারিয়ে গেলাম। কিন্তু আমরা এটাও শুনেছি দিলীপবাবু বলেছেন দলের অভ্যন্তরে দলীয় কন্দল এবং ভোট আনকট কাঠিবাড়ি স্বীকার করবেন। আর দেখুন, নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে যে একটা জেতা এমপি এবং তার সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, প্রত্যেকটা দলীয় কর্মী তাকে চাইছে, তো সেখানে তাকে সরিয়ে দেওয়ার তো কোনো যুক্তি নেই। আপনি যদি বলেন বাঁকুড়াতে, সেখানে কিন্তু দলীয় কর্মীদের সুভাষ সরকারের বিরুদ্ধে অনেক ক্ষোভ ছিল, তাকে কিন্তু সরানো হলো। আজকে দেবশ্রী চৌধুরী সে রায়গঞ্জে দাঁড়িয়েছিল, জিতেছিল, তো তাকে সেই সিটে রিপিট করানো যেত। আপনি প্রাক্তন সহসভাপতি ছিলেন, আপনি দলের অভ্যন্তরে কথা বলবেন অভ্যন্তরে এই ব্যাপারে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো মতামত দেওয়া হয় না। এটা দিল্লি এবং এখানকার কিছু নেতা বসে এগুলোকে ঠিক করে। তো দিল্লি থেকেও যারা নেতৃত্ব এখানে আসে, আমি দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি যে তারা সঠিকভাবে সবাইকার সঙ্গে কথা বলে। একটা সমন্বয়ের অভাব, সেটা সমন্বয়ের অভাব ছিল, কারণ তাদের যারা পুরনো আছে বিজেপি। আজকে আমি 34 বছর বিজেপি করি, আমি কোনোদিন ইলেকশনে লড়িনি, আমি কিং মেকার, আমি কোনোদিন রাজা হতে চাই। তো আমাদের মধ্যে বহু লোক আছে, তাদের অ্যাডভাইস নেওয়া উচিত ছিল, তাদের কথাই চলতে হবে না, কিন্তু তাদের মতামত নেওয়া ছিল, কারণ আমরা জমির সঙ্গে জোড়া নেতা, আমরা কর্মীদের সঙ্গে ওঠা বসা করি, আমাদের সিকিউরিটি দিয়ে আমরা ঘিরে থাকি, তাই সব কর্মীরা আমাদের কাছে আসতে পারে, আমরা তাদের সঙ্গে ওঠা বসা, আমরা সঠিক চিত্রটা দিতে পারি। কিন্তু সেটা না হয়ে একটা ভুল চিত্র দিল্লিতে চলে গেছে, তার ফলে আমাদের কিছু ড্রব্যাকস হয়ে। কিন্তু ক্ষুব্ধ কিন্তু ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মী বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয়টা, কিন্তু দেখছি গতকাল রাজ্য কমিটির কোনো মিটিংয়ে স্টেটমেন্ট দিয়েছে সবকা সাথ সবকা বিকাশটা, যে যারা আমাদের সাথে থাকে তাদের বিকাশ। কি বলবেন? দেখুন, ওটা শুভেন্দু অধিকারীর নিজস্ব মতামত। আমরা যারা আজকে 34 বছর ধরে পার্টি করছি, আমরা সেই অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে, যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি সর্বভারতীয় সম্পাদক ছিলাম যুব মোর্চা। তো আমরা তখন থেকে পার্টি করছি, আমরা পার্টির আইডিওলজিটা বুঝি। আজকে দেখুন, আব্দুল কালামকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি বানিয়েছে। আব্দুল কালামের অবদান নেই এটা কেউ বলতে পারে। সেকেন্ডার ওয়াক্তের মতো নেতা আমাদের সঙ্গে ছিলেন, তাকে রাজ্যপালও বানানো হয়েছে। মুক্তার আব্বাস নাকভি, তিনিও মন্ত্রী, এখনো আছেন, তিনিও মন্ত্রী হয়েছেন। আমাদের সঙ্গে নাজমা হেফাতুল্লাহ ছিলেন, তিনিও আমরা এটাও দেখেছি যখন এনডিএ গভর্নমেন্ট অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আজকে শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার ছিলেন, সেক্ষেত্রে
যে কোথাও একটা অরাজনৈতিক জায়গায় কোথাও অসহযোগের বার্তা পৌঁছচ্ছিল? আর দেখুন, সেই সময় বামফ্রন্টের জামানা ছিল, সিপিএমের। তারা প্রায় 33 বছর ধরে পশ্চিমবাংলাটাকে শেষ করে দিচ্ছে। এবার কয়েকটা উদাহরণ শুধু দিই। পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 ছিল, কিন্তু জ্যোতিবাবু এসে বললেন কম্পিউটার ঢুকতে দেবেন না। যখন কম্পিউটার ছাড়া আজকে দেশ এগোতে পারে, বুর্জোয়া শক্তি। তো উনি আটকে দিয়েছিলেন, উনি কম্পিউটার ঢুকতে দেন। তারপর উনি ইংরেজি শিক্ষা, বেসিক ইংরেজি শিক্ষা বেসিক স্কুলে বন্ধ করে দিয়েছেন। তো এইগুলো কারণে পশ্চিমবাংলা পেছোতে শুরু করে, এবং তখনও যেভাবে অত্যাচারিত হয়েছে পশ্চিমবাংলার মানুষ, সে বানতলা থেকে ধানতলা, ছোটাঘুরিয়া, সিঙ্গুর বলতে বলতে রাত্রির খাবার, তার থেকে মুক্তি পাওয়ার জন্য অটল বিহারী বাজপেয়ী দেখেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসছেন, তাই তাকে কাজে লাগিয়েছে। এবং অটল বিহারী বাজপেয়ী বা বিজেপি বেইমান, তাই ওই সিপিএমকে উৎখাত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেল মন্ত্রক দিয়ে তার ক্ষমতা বাড়িয়ে, তৃণমূলের ক্ষমতা বাড়িয়ে তিনি আজকে যে আমরা মানে সিপিএমকে এই পশ্চিমবাংলা থেকে তাড়াতে পেরেছিলাম, সেটা একটা প্রধান কারণ। সেখানে কোথাও আপনাদের মনে হচ্ছে বামপন্থীদের মতো আপনার একটা ঐতিহাসিক ভুল করেছিল? আর নিশ্চয়ই ঐতিহাসিক ভুল, কারণ এরপরে বুদ্ধদেব ভট্টাচার্য ওটাকে বুঝতে পেরে উনি কিছু কারেক্টিভ মেজার নিতে গেছেন। যেমন সিঙ্গুরে টাটা কোম্পানির ন্যানো কারখানা আছে। আজকে টাটা গ্রুপকে সারা ভারতে কেন, সারা পৃথিবীতে মান্যতা দেওয়া হয় যে 1 নম্বর গ্রুপ। তো সেই গ্রুপে যখন একটা ফ্যাক্টরি হচ্ছে, সেইটাকে বাধা দিল তৃণমূল। নন্দীগ্রামে একটা কেমিক্যাল হাব, মানে একটা রিফাইনারি হওয়ার কথা ছিল, যেটা ভারতের সর্ববৃহৎ রিফাইনারি হতো। তাই এই টাটা কোম্পানি যদি আজকে মানে সিঙ্গুরে হতো, তাহলে হয়তো ডানকুনি থেকে পালসির পুরো শহর হয়ে যেত। কারণ তখন মোদিজি ওই টাটা কোম্পানিকে নিয়ে চলে গেছিলেন সানন্দ, গুজরাটে, যেটা একটা গন্ডগ্রাম ছিল। আজকে যদি গিয়ে কেউ দেখে সেই সানন্দতে কেউ যায়, সেখানে প্রতিটা গাড়ি কোম্পানির ফ্যাক্টরি আছে, সেখানে পন্স, কলগেট ইত্যাদি ফ্যাক্টরি আছে। সেখানে যারা জমির মালিক ছিল, তারা কম্পেনসেশনের টাকা পেয়ে 2 তলা 3 তলা বাড়ি করে গলায় সোনার চেন দিয়ে পড়ে ঘুরে বেড়ায়। কিন্তু আজকে তিনি দেখছি যিনি আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 2011 আমরা দেখেছি তাপসী মালিক হত্যা, তারাই আজকে আপনাদের দল। মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন বিজেপি ওয়াশিং মেশিন, কি বলবেন? দেখুন, এটার সম্বন্ধে বলতে গেলে এটা দিল্লি ডিসিশন নেয়। তো এখন যেটা দেখুন, যে কেউ যদি কোনো সময় কোনো দলে থাকে, তো সেই দল থেকে বেরিয়ে সে যদি সেই আইডিওলজি, আমাদের আইডিওলজি নিয়ে আমাদের দলে ঢুকে, এবং সে যে ভালো কাজ করে, তো তাকে তো সঙ্গে নিতে কোনো আপত্তি নেই। তবে আপনি মানছেন সবকা সাথ সবকা বিকাশটা যারা আপনাদের সাথে থাকবে তাদের বিকাশ হবে? না, একদম মানছি না। তাহলে এটা তো ওর কথা না, যেখানে এটা ব্যক্তিগত শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, পাশাপাশি বিজেপি শুভেন্দু অধিকারীকে গ্রহণ করবে, কোথাও একটা ব্যাপারটা দেখুন, শুভেন্দু অধিকারীকে গ্রহণ করেছে কারণ তার সে এই ইলেকশনে সে দেখিয়েছে সে কতটা মানে এফর্ট দিতে পারে, এবং সে লড়াই করেছে, নো ডাউট সে লড়াই করেছে। কিন্তু তার কতটা গ্রহণযোগ্যতা মানুষ নিয়েছে সেটা দেখার বিষয় আছে। এবং এই যে কথাটা শুভেন্দু অধিকারী বলেছে, হয়তো অনেক জ্বালা থেকে, অনেক দুঃখ কষ্ট থেকে বলেছে। কিন্তু মুকুল রায়কেও কোট করে বলেছেন, আমি মুকুল রায় নই, যতদিন থাকবো বিজেপি থেকে রিটায়ারমেন্ট করবো। কেন বলছেন? সেটা তো দেখুন, মুকুল রায়ের সঙ্গে আমি কারোর সঙ্গে কারো তুলনা করতে চাইছি না, আমি ব্যক্তিগত কোনো ইয়েতে যাচ্ছি না, আমি আইডিওলজি নিয়ে কথা বলতে পারি। আমি বলতে পারি আজকে দেখুন, আমরা মাইনরিটি মোর্চা আমাদের ছিল, আছে, থাকবে। কারণ আমাদের স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ। আজকে প্রধানমন্ত্রী যে বাড়ি দেন, কোনো
জাতপাত বা কে তাকে ভোট দিচ্ছে দেখে দেয় না। আজকে যে রেশন দেওয়া হয় 80 কোটি ভারতবাসীকে, সেটা কিন্তু কাউকে দেখে দেওয়া হয়, কোনো জাতপাত দেখে দেওয়া হয়। সুতরাং আমাদের দলটার নাম কি? আমাদের দলটার নাম হলো ভারতীয় জনতা পার্টি। তার মানে যে মানুষটা নিজেকে ভারতীয় ভাববে, ভারত মাকে নিজের মা বলে ভাববে, সেই আমাদের দলে থাকবে। আমরা তাদের পাশে আছি। আমরা কিন্তু ভারতীয় হিন্দু পার্টি বলি না। কোথাও বিরোধীরা বলছেন আপনারা কোনো এক সম্প্রদায় ঠিকভাবে মেনে নিতে পারছেন, এবং তার ফলপ্রসূ দেখা গেছে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলেছেন, উনি বলেছিলেন আজান বন্ধ করে দেওয়া। সমর্থন করবে? দেখুন, আজান বন্ধটা হলো অন্য ইস্যু। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ আছে যে একটা ডেসিমেলের উপরে মাইক বাজানো যায় না। সেগুলো ঢাকো মাঝে সম্ভব। না, সেটা তো ডেসিমেল মাপা হয় না। যদি সেটা সেই ডেসিমেল ক্রস করে, নিশ্চয়ই সেটা কোর্টের বিরোধী কাজ হচ্ছে। তো রোজ যে আজান দেওয়া হবে তার ডেসিমেলটা মেনটেন করা দরকার। তো ঢোক কাসর লাগতে পারে, আজানও দিতে পারে। এখানে আমাদের দলীয় স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, আমরা তো কোনো জাতকে, কোনো বিশেষ কোনো জাতকে, সম্প্রদায়কে আমরা বাদ দিয়ে, কালকে যদি আমাকে শিডিউল কাস্ট লোকে বা শিডিউল ট্রাইব লোক ভোট না দেয়, তাহলে কি আমরা বলবো তাদের উন্নতি করবো না? তারা তো ভারতীয়, একজন মুসলমান ভাইও ভারতীয়। স্বাধীনতা সংগ্রামে মুসলমান ভাইদেরও কম অবদান ছিল না। আজকে কাশ্মীরে যে আতঙ্কবাদ, যারা আতঙ্কবাদ আছে তাদের সঙ্গে লড়াই করছে কে? কাশ্মীর পুলিশ। তাতে কারা আছে? তাতে মুসলমান ভাইরা আছে। বামপন্থীরা কটাক্ষ করে বলছেন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি ভোট আনবে, সমর্থনযোগ্য। দেখুন, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। কেন? প্রগতি ময়দান থেকে মীনাক্ষী মুখার্জি বলেছিলেন লালু ভুলুর সরকার, সেই অনুযায়ী বলছেন। না, দেখুন, আজকে সিপিএম শূন্য হয়ে গেছে, তারা কোনো ইস্যু পাচ্ছে। তো এখানে দুটো বিরোধী দল কারা? আজকে আমরা সবচেয়ে বেশি ভোট পেয়েছি তৃণমূল, তারপরে আমরা তার থেকে 2-3% কম পেয়ে আমরাও প্রায় 2,35,00,000 ভোট পেয়েছি। সেখানে তো সিপিএম বা কংগ্রেস নেই। তাও কংগ্রেস বেঁচে আছে, একটা সিট পেয়েছে, কিন্তু সিপিএম তো নেই। তাই তারা এইটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু সবাই জানে আজকে তৃণমূলের সঙ্গে ময়দানে লড়াই করছে বিজেপি। আজকে বিজেপির যারা কর্মী আছে তারা খুন হচ্ছে, তারা বাড়ি ছাড়া হচ্ছে। তাই কি করে বলতে পারে যে আমরা মিলেমিশে আছি? এটা তৃণমূল একটা ভ্রান্ত ধারণা মানুষের মনে সৃষ্টি করতে চাই, এটার কোনো যুক্তিগত। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মানুষ দেখেছে আপনারা বারে বারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন বারে বারে ইডি সিবিআই যুদ্ধ দেখাচ্ছে। সেখানে বিরোধী দলনেতা বলছেন আমরা ইডি সিবিআই নয়, যারা সত্যিকারের ভুল করেছেন তাদের এগেনস্টে আমরা স্টেপ নিচ্ছি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেই স্টেপটা আরও হলো। দেখুন, আজকে ইডি সিবিআই কাদের বাড়িতে যাচ্ছে? আপনার আমার বাড়িতে তো যাচ্ছে। তারা যাচ্ছে, তারা কালপিট, তাদের সেখানে গিয়ে যদি খবর নিয়ে দেখেন যে তারা সেখানকার মানুষজন বলছে হ্যাঁ এরা অত্যাচার করতো, এরা পয়সা লুট করেছে। যাদের বাড়ি ছবিতে এখন দেখানো হচ্ছে প্যালেসের মতো বাড়ি, যেখানে ঘোড়া চড়ছে, সেখানে কচ্ছপও রাখা আছে। তো ইডি সিবিআই যেখানে যাচ্ছে, যাদের বাড়িতে যাচ্ছে, আজকে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেছিল, তার খাটের তলা থেকে তো টাকা পাওয়া যাচ্ছে। আজকে যে রেশন দুর্নীতিতে আমাদের বালুবাবু আজকে জেলে আছে, সেই দুর্নীতিটা তো ধরা পড়ছে। আজকে টেট কেলেঙ্কারিটা তো সবাইকার সামনে এসেছে। শিক্ষাক্ষেত্রে দেখা গেছে নেটের মতো পরীক্ষা বাতিল হলো, আর নিশ্চয়ই সেখানেও কিছু ভুল ত্রুটি হয়েছে, সেটা তদন্ত হওয়া দরকার। এবং যারা এখানে যুক্ত আছে তাদের সবাইকার শাস্তি হওয়া দরকার। এখানে কোন রকম তাদের রেহাই দেওয়া হবে। কোথাও বলা হচ্ছে, আগে বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কোথাও রাজনৈতিক সৌজন্যতা হারাচ্ছে পশ্চিমবঙ্গ। দেখুন, যে কথাটা আগে বলা হতো বেঙ্গল থিংস টুডে, শুভেন্দু অধিকারী বলেছিলেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। হ্যাঁ, কোথাও রাজনৈতিক সৌজন্য হয় না, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এই দেখুন, কথা বলার ধরন যার যেটা আছে সেটা নিশ্চয়ই স্বাধীনতা থাকা দরকার। কারণ আমরা যে দলে থাকি, যে কোনো দলেই স্বাধীনতা থাকা দরকার।
কম্পার্টমেন্টাল কথাটা এই জন্যই বলেছে, কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে লাইট নিভিয়ে হারিয়ে দেবো। না না, সেটা তো বলতেই পারে, আমি হেরে যাবার পর অনেক কিছু বলতে পারি। তারা সন্দেশ নিয়ে এত প্রচার করবে, হ্যাঁ, কিন্তু মানুষ বলছে, সংবাদ মাধ্যম বলছে, এবং কিছু মানুষ সেটাও বলছে দলীয় সন্দেশকারী একটা সাজানো হবে, সমর্থন করবে। এটা একদমই সমর্থন করি। কেন আমি সন্দেশখালীতে প্রচারে গেছি, পারঘাটাতে প্রচারে গেছি, বসিরহাটে প্রচারে গেছি, আমি ওখানে মানুষের সঙ্গে কথা বলেছি। সেখানে মহিলারা যেভাবে এগিয়ে এসছে, অনেকগুলো মিটিং করেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই অত্যাচারী। তাই এগুলো এটা যেটা তারপরে ফলপ্রসূ তৃণমূল সরকার এত উপস্থিত। না না, এখানে দেখুন একটা লক্ষ্মী ভান্ডার কি মাস্টার, আর ডেফিনেটলি আজকে একটা আমাদের দুর্ভাগ্য যে আজকে পশ্চিমবাংলার মানুষ যেটা হাতে পায় সেটা পেয়ে ভাবে আমি অনেক কিছু পেলাম, কিন্তু ভবিষ্যৎটা ভাবে না। আজকে লক্ষ্মীর ভান্ডার পেল, কিন্তু ইলেকট্রিকের বিদ্যুতের বিল যেভাবে বাড়িয়ে দেওয়া হলো, তাতে লক্ষ্মীর ভান্ডার যেটা পেয়েছে তার থেকে বেশি তাদের পেমেন্ট করতে হবে যদি তারা বিদ্যুতের বিল ব্যবহার করে, বিদ্যুৎ ব্যবহার। আজকে আমাদের কৃষি ক্ষেত্রে কোনো সাবসিডি নেই বিদ্যুতের। আমাদের বহু জায়গা আছে, আজকে আমাদের ছেলেপুলেদের, আপনি যে বললেন না হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আজকে যারা এই ভাবনা চিন্তা করতো সেই বাঙালি ছেলেরা আজকে কি পশ্চিমবাংলায় আছে? তারা তো সব চলে গেছে, কারণ এখানে চাকরি নেই, বাকরি নেই, ন্যানো কারখানা হয়নি, মানে অন্য কোনো কারখানা আসেনি। যে কারখানা ছিল ব্রিটানিয়ার মতো কারখানাও বন্ধ হয়ে যাচ্ছে। সংখ্যাতত্ত্ব বলছে বামপন্থীদের জামানায় প্রায় 239টা শিল্প বন্ধ হয়েছে। আর সেই কারণেই তো ব্রেন ড্রেন আউট হয়ে গেছে। তো আজকে যদি আপনি আমার এই এলাকায় খোঁজে, প্রতিটা বাড়ি থেকে যারা ছেলে বা মেয়ে আছে তারা এখানে নেই, তারা নয় বিদেশে আছে, আর নয় ব্যাঙ্গালোর বম্বে বা দিল্লিতে আছে। তাহলে এই ব্রেনটা যদি ড্রেন আউট হয়ে যায়, তারা গিয়ে সেখানে কাজ করছে, সেই প্রদেশে কাজ করছে। তাই তারা যদি বাংলায় থাকতো, তাহলে তারা যে চিন্তা ভাবনা করতো, তাহলে তাদের চিন্তা ভাবনাটা তখন লাগু হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু সেই ব্রেনটা তো ড্রেন আউট হয়ে যাচ্ছে। এমনকি আগে তো শিক্ষিত মানুষরা ড্রেন আউট হতো, এখন দেখবেন যে যারা কাজের মানুষ তারাও কাজ পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক সব হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। কারণ এখানে কাজ পাচ্ছে না, তারা ব্যাঙ্গালোরে বা অন্য কোথাও গিয়ে অনেক বেশি মাইনেতে তারা চাকরি পাচ্ছে, তারা সব চলে যাচ্ছে। আপনারা দেখেছিলেন যখন কোভিডের সময়, তখন পরিযায়ী শ্রমিক আসতে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঢুকতে দেয়নি। কেন ঢুকতে দেয়নি? আজকে বিহার বা ঝাড়খণ্ড তারা কিন্তু তাদের পরিযায়ী শ্রমিকদের একটা সিগ্রেশন ক্যাম্পে রেখেছে। তারপর তাদের চেক আপ করে যদি কোভিড না থাকে তাদেরকে 1000 টাকা দিয়ে বলেছে বাড়িতে চলে যাও, গিয়ে বাড়িতে রেস্ট নাও, 15 দিন মানে নিজেদের কনফাইন নাও। কিন্তু আমি একটু শেষ করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করলেন না। উনি কিন্তু পরিযায়ী শ্রমিকদের ঢুকতে দেননি। তার কারণটা কি? এই যে পরিযায়ী শ্রমিক, তারা হচ্ছে অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মানুষ। তারা এখান থেকে ভোটার কার্ড আর প্যান কার্ড তৈরি করে তাদের এজেন্সি মারফত দিল্লিতে, নয়ডাতে, গুরগাঁওতে সব চাকরি দেওয়া হয়। তাদের এখানে কোনো ঠিকানা নেই, তাদের বাড়িবদ্ধন নেই। তাই ওই পরিযায়ী শ্রমিক যদি এসে এখানে বাংলায় ঢোকে, তাদের কোথায় রাখবে? তারা তো বাড়ি ফিরে যাবে না, তাদের থাকবে কোথায়? সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফেরাতে চাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে আজও যখন ইলেকশন হয়, তখন ওই যারা ওই নয়ডাতে, গুরগাঁও যদি আপনার বন্ধু বান্ধব থাকে বা ব্যাঙ্গালোর বন্ধু বান্ধব থাকবে, দেখবেন ওখানে অনেক রমা, রুবি নামে অনেক মহিলারা কাজ করে, অনেক ছেলেরা কাজ করে। তারা কিন্তু সেই ইলেকশনের সময় ভোট দিতে যেতে করে পশ্চিমবাংলায় চলে আসে। তার কারণ হচ্ছে তাদের বলে দেওয়া হয় যদি না এসে ভোট না দেয়, তাদের ভোটার যে কার্ডটা আছে বা আধার কার্ড আছে সেটা কিন্তু ছেড়ে ক্যান্সেল করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া পশ্চিমবাংলায় ভঙ্গ। ডেফিনেটলি এখানে গণতন্ত্র নেই, এখানে যে কথা বলার রাইটটাই তো কেড়ে নেওয়া হচ্ছে। আজকে যে ইলেকশন হচ্ছে, যে যারা আমাদের যে ইলেকশনটা হলো 2021 সালে,
আপনি কি ভাবেন যে আমাদের ৭৭টায় যে আমরা আটকে গেছিলাম, কেন আটকে গেলাম? তার কারণ হলো যে কাউন্টিং হলে ১২টার পরে কোনো বিরোধীদের থাকতে দেওয়া হয়নি, বিরোধীদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর কি হয়েছিল, প্রত্যেকটা অ্যাসেম্বলিতে 10 থেকে 15% এক্সট্রা ইভিএম মেশিন থাকে। বিজেপির ভোট প্রাপ্ত মেশিনগুলো ঢুকে গেছিল, আর ওই ইভিএম মেশিনগুলো এসে তাইতে তৃণমূলের ছাপ দিয়ে সেগুলো অ্যাড করা হয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি বলছেন কি, কারণ আমরা জানতে পেরেছিলাম কারণ একটা ইভিএম মেশিন, একটা যদি মোবাইল পকেট থেকে সকাল থেকে চার্জ করে বেরোনো হয় সন্ধ্যে পর্যন্ত, তাতে 40-45% বেশি চার্জ থাকে না। একটা ইভিএম মেশিন যদি কোনো ভোট কেন্দ্রে চলে সারাদিন, তাহলে তার যে চার্জ থাকার কথা 45 থেকে 50%, কিন্তু আমরা দেখেছি সেখানে 96, 97, 98% চার্জ রয়েছে ব্যাটারিতে। তার মানে সেগুলো তো বের করে শুধু করে অ্যাড করে দেওয়া আছে, ব্যাটারিটা চেঞ্জ করতে ভুলে গেছিল। কিন্তু আমাদের ওখানে কোনো লোক ছিল না যে রিপোর্ট। নির্বাচন কমিশন না না, নির্বাচন কমিশন এবারে যেটা হয়েছে, নির্বাচন কমিশন তো বসে আছে নির্বাচন কেন্দ্রে। এবার নির্বাচনের যারা ভোটার, তাদের ভয় দেখিয়ে তাদের তো বেরোতে দেওয়া হয়নি, ভয় করে দেওয়া হয়েছে যদি ভোট দিতে যান তাদের কিন্তু বাড়ি ছাড়া করে দেবো, বাড়ি ছাড়া করে দেবো। তো সেই জন্যে তারা ভোট দিতে যেতে পারে, আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আমাদের বুথে লোককে বসতে দেওয়া হয়নি। আপনারা চিন্তা করে দেখুন, 21 সালে ভোটের পরে যখন তৃণমূল জিতে গেল, তো তখন মানুষ কি করে? মানুষ আনন্দ করে, ফুর্তি করে, জিতেছি, আমি খেলে যেরকম এই 4টে জিতেছে, আমি খেলেছি। কিন্তু আমরা কি দেখলাম, তারা বেছে বেছে বিজেপির যারা কর্মী, যারা বুথে বসেছে, যারা কাউন্টিং হলে বসেছে, তাদের উপর অত্যাচার করতে শুরু করলো। আমাদের লক্ষাধিক কর্মী বাড়ি ছাড়া ছিল, মেয়েরা ধর্ষিত হলো, আমাদের কর্মীরা খুন হলো। ধর্ষণের রিপোর্ট করতে গেলে বলা হলো যে ধর্ষণের রিপোর্ট করিস, আবার ধর্ষিত। এই অত্যাচার কেন? কারণ তৃণমূল জানতো তারা জনগণের ভোটে জেতে, তারা রিগিং করে জিতেছে। আর যদি রিগিং না হতো তাহলে তারা জিততে পারত। তাই তারা তখনই ধাক্কা মেরেছিল আমাদের যারা কর্মী, যারা ভোট কেন্দ্রে বসে, যারা কাউন্টিং হলে বসে, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। এবং সেই মনোবল ভেঙে দেওয়ার জন্য আজকে অনেক কর্মী আমাদের বসতে ভয় পেয়েছে। তবু আমরা বেশিরভাগ বুথেই আমাদের লোক বসেছে। সঠিকভাবে জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে তৃণমূল এখানে মানে উবে যাবে, এখানে থাকবে। শেষ কোথাও কি মনে হচ্ছে শুভেন্দু দলের প্রতি উষ্ণতা শুনেছে কালকে? দেখুন দলের প্রতি তো করেছেন বলে আমার মনে হচ্ছে না। ওনার হয়তো ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার উষ্মা প্রকাশটা হয়েছে ভোটারদের প্রতি। কারণ উনি ভোটাররা দেখছে যে তৃণমূল একটা দল যেটা চুরি, ডাকাতি, ছিনতাই, এটাও মানছেন যে আপনাদের ইডিওলজিটা ভোটারদের কাছে পৌঁছতে পারে কোথাও? ডেফিনেটলি আমাদের প্রচার হয়তো সেইভাবে করা যায়নি, কারণ মোদী যা ফেসিলিটি গরিব জনতাকে দিয়েছে আজকে স্বাধীনতার পর থেকে কেউ দেয়নি। তো সেই প্রচারটা হয়তো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছয়। আজকে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছেছে কেন্দ্রীয় প্রকল্পে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যতদিন না টাকা আটকেছে ততদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এটা বাংলা আবাস যোজনা। আজকে রেশনটাও যখন দিয়েছে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এটা আমি দিয়েছি। আজকে নীল সাদা সাইকেল দিয়েছে, সেই টাকাটা আছে দিল্লির HRD মিনিস্ট্রি থেকে, সেটাও দিয়ে বলে যে এটা আমরা দিয়েছি। সুতরাং কেন্দ্রীয় প্রকল্পগুলো নিজেদের নামে চালিয়ে দেওয়াটাই হলো তৃণমূলের কাজ। কিন্তু আমরা সেই প্রচারটাকে, যেটা যে দিল্লি থেকে এসেছে, এটা যে বিজেপির অবদান, সেটা আমরা প্রকৃতভাবে মানুষের কাছে হয়তো ঠিকভাবে পৌঁছতে পারি।
এটা একটা ঐতিহাসিক ভুল বলছে। আর ডেফিনেটলি এটা ভুলের জন্যই তো আজকে আমাদের মাসুল বলতে হচ্ছে। আমরা কিন্তু ভোট কম পেয়েছি, হয়তো 2% 3% ভোট কম পেয়েছি। এখন বিধানসভা নির্বাচন 2026। হ্যাঁ, আজকে নিশ্চয়ই বাকি ছিল। এবং আপনি যদি দেখেন, আমরা যদি 3 থেকে 4% ভোট বেশি পাই, তাহলেই কিন্তু আমরা আজকে তৃণমূলের সবকটা আসন আমরা কেড়ে নিতে পারি। আমরা এমন জায়গায় এমন কিছু সিট হেরেছি যেগুলো খুব কম মার্জিনে আমরা হেরেছি। সুতরাং মানুষ যদি ঠিক মতো বোঝে, আমরা বোঝাতে পারি, এবং মানুষ যদি আজকে না বোঝে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যৎ। কারণ দিদিভাইয়ের স্লোগান হলো জয় বাংলা। জয় বাংলা কার স্লোগান? জয় বাংলা বাংলাদেশের স্লোগান। দিদিভাই যদি বলতেন জয় পশ্চিমবাংলা, আমি আনন্দিত হতাম যে হ্যাঁ, উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি জয় পশ্চিমবাংলা বলছেন। যদি আমাদের বলা উচিত আমরা একই দেশে বাস করি, আমরা ভারত মাতা কি জয় বলা উচিত বা জয় ভারত বলা উচিত। যাই হোক, উনি জয় পশ্চিমবাংলা হয়ে যদি জয় পশ্চিমবাংলা বলেন, আমি সেটাকে মেনে নিতে পারি। কিন্তু জয় বাংলার স্লোগান, এটা তো ভয়ানক স্লোগান। আর যেভাবে অনুপ্রবেশ করছে, তো সেটাও তো ভয়ানক। আজকে যেভাবে আমাদের পশ্চিমবাংলার জন্মহার বাড়ছে, তাতে 10 মাস 10 দিন পেটে ধরলে সেই জন্মহার হয় না। এটা তো অনুপ্রবেশের কারণে হচ্ছে। তো সেইটাতে আজকে বাংলার মানুষকে বুঝতে হবে, সে বাংলার মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, যে জাতিরই হোক, তাদের থালায় কিন্তু ভাগ বসছে। আমরা কিন্তু এদেশীয় মুসলমানদের সপক্ষে। তারা আমার ভাই, তারা আমার দেশের নাগরিক, তারা আমার ভাই। কিন্তু যে মানুষটা অন্য দেশ থেকে আমার দেশে ঢুকে এখানে অরাজকতার সৃষ্টি করছে, এখানে নানান ধরনের সোনা পাচার ইত্যাদি কাজ করছে, সেক্ষেত্রে আমরা বুঝবো কি করে কে মুসলিমকে অনুপ্রবেশ করতে হিন্দু? হ্যাঁ, হিন্দুরা তো দেখুন, হিন্দুরা কেন অনুপ্রবেশ করে? কারণ তাদের সেখানে অত্যাচারী। স্বাধীনতার আগে বাংলাদেশে 28% হিন্দু ছিল। স্বাধীনতার পরে 51 সালে সেই সংখ্যাটা দাঁড়ায় 22%। আর আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম, এখন 7%-এর তলায় চলে গেছে। তারা যে ওখানকার তাদের বাড়িঘর ছেড়ে এখানে পালিয়ে আসছে, কি কারণে পালিয়ে আসছে? কারণ তাদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, পুরোহিতদের খুন করা হচ্ছে। আমি বাংলাদেশে গিয়ে প্রশ্ন করেছিলাম যে লন্ডনের মেয়র একজন মুসলমান হতে পারে, আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি আব্দুল কালাম হতে পারে, কিন্তু বাংলাদেশে নজিরও দেখেছি। তারকেশ্বর কমিটির সদস্য ছিলেন জনাব ফিরোজ আলী। হ্যাঁ, কারণ আমরা উদার মানসিকতা। সেখানে যদি ফিরাদ হাকিমের বলা উচিত যে না, এটা হিন্দুদের মন্দির, আমি কেন থাকবো এখানে, কোনো হিন্দুকে রাখা হোক। আজকে যদি মসজিদে দেখি ভারতীয় কৃষ্টি কালচার, এটা কৃষি কালচার। আমরা দেখুন, প্রথম থেকেই যদি আমাদের তো দেশভাগ থাকি, মানে জাতিগতভাবে ভারতবর্ষে ভাগ হয়নি, তাহলে তো সব মুসলমান ভাই থাকতো বাংলাদেশে, পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানে। আমরা তো মেনে নিয়েছি যারা এখানে থাকতে পারে থাকতে পারে। আর এখান থেকে কোনো মুসলমান কিন্তু পালিয়ে অন্য দেশে যাচ্ছে না। কারণ এখানকার যে সমাজ ব্যবস্থা, এত ভালো সমাজ ব্যবস্থা কোনো মুসলিম কান্ট্রিতে নেই। সে আফগানিস্তান ধরুন, পাকিস্তান ধরুন, যে কোনো জায়গা ধরুন, সেখানে কিন্তু মারামারি হচ্ছে, মুসলমানদের মধ্যেই মুসলমানদের মারামারি হচ্ছে। আজকে মুসলমান মহিলারা আজকে ভারতবর্ষে থাকতে ভালোবাসে, কারণ এখানে 3 তালাক উঠে গেছে। তাদের 3 তালাক বলে আর তাড়িয়ে দেওয়া যায় না। তাই জন্য তারা আজকে ভারতবর্ষে থাকতে ভালোবাসে। এগুলো কারা করেছে? বিজেপি করেছে। তাই মুসলমান মহিলারা কিন্তু আমাদের ভোট দেয়। আজকে যোগী আদিত্যনাথকে কিন্তু মুসলমান ভাইরাও ভোট দেয়। উনি যখন বুলডোজার বাবা বলা হয়, সাংসদ বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ভয় পেলেন মাননীয় প্রধানমন্ত্রী, তাই জন্য 5-6 বার আসছে। না, দেখুন, প্রচারে তো আসবে, কারণ এটা হচ্ছে বর্ডার স্টেট। আপনাদের ভাবতে হবে যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের সঙ্গে পশ্চিম বাংলাকে মেলানো যায়, কারণ এটা বর্ডার স্টেট। এবং এই বর্ডারটাকে, পাকিস্তান বর্ডার কিন্তু আমরা কাঁটাতার দিয়ে ঘিরে দিয়েছি, এবং আগামী দিন ওটা লেজার বিম দিয়ে ঘেরাও, তার কাজ চলছে। কারণ চোখে দেখা যাবে না, কিন্তু কেউ ইনফিল্ট্রেট করতে গেলে আগাম বেঁচে যাবে। আজকে বাংলাদেশের বর্ডার কিন্তু আমরা কাঁটাতার দিয়ে ঘিরতে পারিনি, তার কারণ এই সরকার আমাদের জমি দেয়।
এবং তার ফলেই কিন্তু মানব পাচারও হচ্ছে, গরু পাচারও হচ্ছে, আরো অনেক অনেক এখান থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে। তাই এই প্রদেশটাকে বাকি চোখ মোদিজি করেছিলেন যে আজকে দেশকে, ভারতের পক্ষেও এটা মানে বিরাট ভয়ঙ্কর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এই প্রদেশটাকে সঙ্গে না নিতে পারে, এখানে ধর্ম কোনো ব্যাপার না, এখানে বিদেশি শক্তির ইনভলভমেন্টটা বড়, সেইটাকে বন্ধ করতে এই প্রদেশটা প্রকৃত মানে নেতার হাতে যাওয়া উচিত। একদম একদম শেষ প্রশ্ন, দলীয় বাতাবরণ এবং শুভেন্দু অধিকারী বার্তা, কোথাও দলীয় আপত্তিকে পূর্ণ করছে, সে ব্যাপারে আপনি প্রাক্তন একজন সহসভাপতি এবং মন্ত্রী নির্বাচনে করবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, শুভেন্দু বাবু তার দিক থেকে, তার ব্যথা থেকে হয়তো একটা কোনো কথা বলেছে। এখন দেখুন, এটা এই 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 মানে কথা বলাটাকে নিয়ে আজকে কিন্তু আমাদের বিরোধীরা খেলতে শুরু করে। কোথাও বলছেন না ভুল বার্তা বলছেন। আমি বলছি এটা নিয়ে বিরোধীরা খেলতে শুরু করে দিয়েছে। এবং তাতে হয়ে যাচ্ছে কি, আমি হয়তো অঙ্কে কাঁচা, তো আমি অঙ্কটাকে বাদ দিয়ে মাধ্যমিক পাস করতে পারি না। আমি বলছি যে আমাকে অঙ্কটাকে পাস করতে হবে। আজকে মুসলমান ভাইদের ভোট হয়তো আমরা পাইনি, কিন্তু আগামী দিনে যে পাবো না এটা আমি বলতে পারি না। কারণ আমরা যদি ঠিক মতো তাদের উন্নতি করতে পারি, কারণ আজকে মুসলমান সমাজ পেছিয়ে আছে, তাদের মধ্যে শিক্ষা ঠিক মতো পৌঁছয়নি। আজকে শিক্ষিত মুসলমান ভাইরা কিন্তু বিজেপির দিকে, কারণ তাদের অশিক্ষায় ডুবিয়ে রাখা হয়েছে। তো সেই জন্য আমরা যদি ঠিকভাবে কাজ করতে পারি, তাহলে এই মুসলমান ভাইরাও আমাদের করবে। আজকে মানে এই আমাদের যেটা অতীত ছিল, যেখানে সুভাষচন্দ্র বোসের সঙ্গে কারা ছিল? মুসলমান ভাইরা ছিল। আজকেও যদি গ্রামগঞ্জে যান, এখানকার যারা মুসলমান ভাই আছে, হিন্দুদের সঙ্গে একত্রিত থাকে, যে একে অপরের বিয়ে বলুন বা তাদের নিকা বলুন, তারা আসা যাওয়া করে, আদান প্রদান, মানে ঈদেতেও বাঙালিরা যায়, দুর্গাপুজোতেও মুসলমানরা যায়। এমন কিছু এলাকা আছে যেখানে দুর্গাপুজো মুসলমানরা করে। তাই এরা তো কনভার্টেড। আমরা যে হিন্দু বলি, ইন্দাস ভ্যালিতে যারা থাকতো তাদের আমরা হিন্দু বলি। না না, সনাতনী ঠিকই, কারণ হিন্দুটা কি, হিন্দু কথাটা এসে আমরা ইন্দাস ভ্যালিতে যারা থাকতাম তারা হিন্দু, এবং সেটা হচ্ছে গ্রেটার ইন্ডিয়া, মানে পাকিস্তান, আফগানিস্তান, মানে বার্মা সব নিয়ে এখানে যারা, তারা হচ্ছে হিন্দু। তারা কিন্তু তখন মুসলমান ছিল না। মুসলমানরা তো অন্য দেশ থেকে এসে এখানে রাজত্ব করেছে, যখন তারা কনভার্ট করেছে। তাই হিন্দুটা হলো, মানে হিন্দু বা সনাতনী যে কথাটা হলো, সেই সনাতন ধর্মটা কিন্তু অন্য, এটা ধর্ম প্ল্যাটফর্ম। এটাতে মানে যদি আপনি একটি মুসলমান ভাইকে ধরেন, একজন